হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য মডার্ন ফার্মারের পর্ব 2 নিয়ে চলে আসলাম। আর পর্ব 1 তোমরা এত বেশি পছন্দ করেছো আমি বিশ্বাস করতে পারছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যাই হোক, যারা পর্ব 1 দেখেননি তারা ডেসক্রিপশন অথবা কমেন্টের লিংক থেকে দেখে নিন, তারপর এটা দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে মডার্ন ফার্মারের জগতে ডুব দেয়া যাক। প্রথম পর্ব যেখান থেকে শেষ হয়েছে, দ্বিতীয় পর্বটি ঠিক সেখান থেকেই শুরু হয়। হানচোল হিউক ফিরে যাওয়ার জন্য রেডি ছিল, কিন্তু মিনকি দাঁড়িয়ে বলে আমরা এভাবে ফিরে যেতে পারি না, আমাদের কাছে আরো একটি সুযোগ আছে। এই বলে ও ইউএনহির সাথে দেখা করে। মিনকি ইউএনহিকে জানায় তুমি আমাদের কম্পিটিশনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছিলে, আমরা 4 জন কম্পিটিশনে যোগ দিতে রাজি, কিন্তু একটা শর্ত আছে, এর বদলে আমাদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, কারণ আমাদের বাড়ি পুড়ে গেছে আর আমাদের চাষের কাজও করতে হবে। ওর কথা শুনে ইউএনহি বলে ঠিক আছে, তবে তোমার নিজের উপর এত বিশ্বাস কিভাবে এলো? কেন মনে হলো তোমরা বিপক্ষ দলের সাথে জিততে পারবে? মিনকি বলে শোনো, গ্রামের সবাই বৃদ্ধ, তারা এই বয়সে কম্পিটিশন জিততে পারবে না, এটাই স্বাভাবিক। আর আমরা 4 জনই যুবক, তাই ওদের হারানো কোনো ব্যাপারই না। ইউএনহি জানায় ওদের এত আন্ডার এস্টিমেট করো না, তুমি জানো না আমাদের হানদুকরি গ্রাম প্রায় 9 বছর যাবত সান্দুকরি গ্রামের কাছে হেরে আসছে, কারণ ওদের কাছে অনেক দক্ষ অ্যাথলিট আছে। মিনকি ওকে বোঝায় তুমি আমাদেরও কম মনে করো না। এভাবে কথায় কথায় তারা একে অপরের শর্তে রাজি হয়ে যায়। এরপর ইউনহি ওদের নিজের বাসায় নিয়ে যায়, সেখানে সে আঙ্কেল আর আন্টির সাথে থাকে। বাড়িতে ইউনহির আঙ্কেল ওকে জিজ্ঞেস করে এরা এখানে কি করছে। ইউনহি বলে আঙ্কেল আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো। এরপর ও সবাইকে একটি স্টোর রুমে নিয়ে যায়। স্টোর রুমটা ছিল পরিত্যক্ত আর ছোট, যা দেখে মিনকি বলে আমি একজন সুপারস্টার আর তুমি চাও আমি এখানে থাকি? কখনোই না। তখন ইউনহি বলে ঠিক আছে, তাহলে তুমি সিওল ফিরে যাও। এতে মিনকি দ্রুত বলে ওঠে আরে আরে রাগ করছো কেন, এই রুমটা তো অনেক সুন্দর আর কমফোর্টেবল, আমরা এখানে থাকবো, তুমি চিন্তা করো না। মিনকি আরো বলে আমাদের জামা কাপড়ও পুড়ে গেছে, তুমি কি আমাদের জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবে? এরপর ইউনহি ওদের জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করে, যা ছিল গ্রামের কৃষকদের কাপড়। সেগুলো দেখে মিনকি আবারও বলে আমি একজন সুপারস্টার, আমি মরে গেলেও এসব কাপড় পরবো না, কখনোই না। ওর কথা ইউনহি কিছুটা রেগে কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছিল, তখন কিজুন ওকে আটকে বলে ওর কথা বাদ দাও, কাপড়গুলো আমাদের পছন্দ হয়েছে, আমরা এগুলোই পরবো। পরের দিন সকালে ওরা 4 জন ওই কাপড়গুলো পরে বাইরে আসে, যা দেখে ইউনহি হাসতে হাসতে বলে এখন তোমাদের পাক্কা কৃষক মনে হচ্ছে। মিনকি বলে হাসা বন্ধ করো, আর আমরা খুবই ক্ষুধার্ত, তাই সকালের নাস্তার ব্যবস্থা করে দাও। উত্তরে ইউনহি জানায় কিন্তু সকালের খাবার তো আমরা 5টায় খেয়ে নিয়েছি, এখন তো কিছুই নেই। ইউনহির কথায় ওরা 4 জনই অবাক হয়ে যায়। কিজন বলে ওঠে কি এত সকালে কে খাবার খায়? ও জানায় হ্যাঁ, আমাদের এখানে সকালের খাবার 5টায়, দুপুরের খাবার 11টায় আর রাতের খাবার বিকাল 5টায় খাওয়া হয়। তোমরাও সময়গুলো নোট করে নাও, না হলে খাবার কপালে জুটবে না। ইউনহির এমন গম্ভীর আচরণে মিনকি কিছুটা চিৎকার করে বলে ইউনহি তুমি এতটা পরিবর্তন কিভাবে হলে? যে ইউনহিকে আমি জানতাম সে তো অনেক মিষ্টি একটা মেয়ে ছিল। উত্তরে ইউনহি বলে তাহলে শুনে রাখো, তুমি যে ইউনহিকে জানতে সে মারা গেছে, তাকে ভুলে যাও আর এখন গিয়ে কাজ করো। এরপর ও চলে যায়। তখন মিনকি আবারও চেঁচিয়ে বলে একটা মানুষ এত পরিবর্তন কিভাবে হতে পারে? কিন্তু হিউক মুচকি হেসে বলে আমার কাছে তো ইউনহিকে অনেক চার্মিং লাগে। মিনকি বিরক্ত হয়ে বলে চার্মিং? ওর মধ্যে কোথায় চার্ম ভাব দেখো তুমি, ও তো 1 নাম্বারের একটা পেতনি। এদিকে সুয়েন একটা দেয়ালে পেন্টিং করছিল। মাঙ্গো ওকে বলে শোনো মেয়ে, যাই করো না কেন গ্রামে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, এমন কিছু হলে আমি তোমাকে গ্রাম থেকে বের করে দেব। এটা বলেই ও চলে যায়। সুইয়ান মনে মনে মাঙ্গুকে কয়েকটা গালি দিয়ে আবারও পেন্টিং শুরু করে। একই রাস্তা দিয়ে আবার ওরা 4 জনও যাচ্ছিল। সুয়েনকে দেখে মিনকি বলে আরে হানচল, এটা তোর ওই পরিটা না প্রথম দেখায় যার উপর তুই ফিট খেয়েছিলি? হানচল হ্যাঁ জানায়। তখন হানচল আর সুইয়েন একে অপরের দিকে তাকায়। সুইয়েনের রাতের ঘটনা মনে পড়ে যায়, কিভাবে হানচল খোলা আকাশের নিচেই পটি করছিল। তারা দুজনই লজ্জা পেয়ে যায়।
সুইয়েন দ্রুতই নিজের জিনিসপত্র নিয়ে দৌড়ে পালায়। বাকি তিনজন এসবের কিছুই বুঝতে পারে না, তাই তারা জমিতে কাজ করতে চলে যায়। সেখানে হানচল মন খারাপ করে বসেছিল। তখন মিনকি জিজ্ঞেস করে, মেয়েটা তোকে দেখে পালালো কেন? নিশ্চিত তুই কিছু করেছিস। তখন হানচল ওদের সবটা খুলে বলে। মিনকি বলে, কি তুমি সত্যি ওর সামনে পটি করেছো? হিয়ক বলে, তুমি টয়লেট পেপার নিতেও ভুলে গিয়েছিলে। কিজুন বলে, তোমার প্যান্ট খোলা ছিল? হানচল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ এগুলোই হয়েছিল, আর এজন্যই আমি সিউল ফিরে যেতে চেয়েছিলাম। ওর কথা শুনে মিনকি বলে, আরে তুমি হতাশ হচ্ছ কেন? এটা তো একটা স্বাভাবিক বিষয়। হানচল বলে, এটা তোমার স্বাভাবিক মনে হয়? আচ্ছা ভেবে দেখো, তুমি ডেটে গিয়েছো আর সেখানে তোমার ক্রাশ তোমাকে যদি এমন অবস্থায় দেখে ফেলে, তখন তুমি পরের বার ওর সামনে যেতে পারবে? পরিস্থিতির বর্ণনা শুনে মিনকি চেঁচিয়ে বলে, এসব কি ধরনের বাজে কথা বলছো? তখন হানচল বলে, দেখলে এমনটা শুনেই তুমি রেগে যাচ্ছ, আর আমার সাথে তো হয়েছেও। আমার কষ্ট তুমি কখনোই বুঝবে না। এতটুকু বলে হানচল হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় এখানে ইলি চলে আসে। হিউক বলে, আরে কিজুন, তোর গার্লফ্রেন্ড এসেছে। ইলি কিজুনের হাতে একটা প্যাকেট ধরিয়ে আগের মতো সেখান থেকে চলে যায়। হিউক প্যাকেট খুলে দেখে ওটাতে কিছু দামি ও মজাদার মাশরুম রয়েছে। ওরা সবাই বলা বলি করছিল, ইলি নিশ্চয়ই আমাদের কিজুনকে অনেক ভালোবাসে। এটা শুনে কিজুন কিছুটা রেগে বলে, এসব বাজে কথা বলা বন্ধ করো। কিছুক্ষণ পর ইউনহি তাদের মাঠে প্র্যাকটিস করানোর জন্য নিয়ে যায়। সেখানে গ্রামবাসীরা জিজ্ঞেস করে, ওরা চারজন এখানে কেন এসেছে? উত্তরে ইউনহি জানায়, ওরাও আমাদের কম্পিটিশনে অংশ নিবে। এতে গ্রামের সবাই অনেকটা রেগে যায়। ইউনহি সবাইকে বোঝানোর চেষ্টা করে, ইয়াং প্লেয়ার না হলে ওরা কোনোভাবেই জিততে পারবে না। এরপর ও সবার উদ্দেশ্যে একটি মোটিভেশনাল স্পিচ দিয়ে বলে, এবার ওই সান্দুকরি গ্রামকে আমাদের হারাতেই হবে। ইউনহির কথায় সবাই নতুন করে নিজেদের জোশ ফিরে পায় আর ওদের অংশগ্রহণের ব্যাপারেও রাজি হয়ে যায়। এরপর ওরা চারজন গ্রামবাসীদের প্র্যাকটিস করানোর চেষ্টা করলে কেউই সঠিকভাবে করতে পারে না। এতে ইউনহি মন খারাপ করে ক্লান্ত হয়ে ওদের নিয়ে বাড়ি ফিরে আসে। রাতে ইউনহির বাসায় সবাই মিলে তরমুজ খাচ্ছিল। তখন সেখানে ইউনহির ভাই হঙ্গু চলে আসে। এখানে হঙ্গু ওদের চারজনকে দেখে রেগে গিয়ে বলে, তোমরাই তো আমাদের ফ্লাওয়ারকে মেরেছিলে। এরপর ও মিনকির দিকে তাকিয়ে বলে, তোরা আমাদের বাসায় থাকতে পারবি না, এক্ষুনি বেরিয়ে যা। মিনকি বলে, আমি তোমার থেকে বড়, আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। এতে হঙ্গু রেগে গিয়ে মিনকির গায়ে হাত তোলে। মিনকি তো পুরোই থমকে যায়। হঙ্গুর এমন আচরণে এক মুহূর্তের জন্য মিনকি অনেকটা ভয় পেয়ে যায়। ইউনহি হঙ্গুকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায়। ওরা ভেতরে যাওয়ার পর মিনকি ইউনহির আঙ্কেল আন্টিকে হঙ্গুর ব্যাপারে জিজ্ঞেস করে। তারা জানায়, ইউনহির মা মারা যাওয়ার পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করে। হঙ্গু তারই সন্তান। মিনকি জানতে চায়, ওর বাবা মা এখন কোথায়? তারা বলে, একদিন মার্কেটে সবজি বিক্রি করতে যাওয়ার সময় ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকে ইউনহি হঙ্গু আর মিনহোকে নিয়ে একাই সংগ্রাম করে যাচ্ছে। এখানে ওরা এটাও জানতে পারে, এই কম্পিটিশনে হেরে গেলে ইউনহিকে মেম্বার পদ থেকে পদত্যাগ করতে হবে। খাওয়া শেষ হলে ওরা চারজন নিজের ঘরে চলে আসে। এমন সময় মিনকির পেট খারাপ হয়, তাই ও টয়লেটে ছুটে যায়, কিন্তু টয়লেট দুর্গন্ধযুক্ত হওয়ায় 1 মিনিটেই বেরিয়ে আসে। বাইরে ও মিনহুকে দেখতে পায়, যে কিনা কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছিল। মিনকি ওকে জিজ্ঞেস করে, এত রাতে তুমি কি করছো? উত্তরে মিনহো বলে, আমি প্র্যাকটিস করছি যাতে কম্পিটিশনে জিতে যাই। তাছাড়া আমার মা মেম্বার পদ থেকে সরে গেলে স্কুলে সবাই আমাকে বুলি করবে, কারণ আমার বাবা নেই, তাই আমাদের জিততেই হবে। অন্যদিকে আমরা সুইয়েনকে দেখি, ও আজ রাতেও জমিন খোদাই করার চেষ্টা করছিল। এখানে সুইয়েন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে একজন মদ্যপান অবস্থায় তাকে বলছিল সে হানদুকরি গ্রামে প্রায় $50,000 লুকিয়ে রেখেছে, আর এই টাকা খুঁজতেই সে এখানে এসেছে। যাই হোক, এদিকে হিউকের ঘুম আসছিল না, তাই ও বাইরে হাঁটাহাঁটি করছিল। তখন ও খেয়াল করে ইউনহি মিনহোকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। হিউক ওর কাছে গিয়ে বসে। ইউনহি জিজ্ঞেস করে, তোমারও কি ঘুম আসছে না? হিউক জানায়, আমার অ্যাসোমিয়া আছে, তাই সহজে ঘুম আসে না। এরপর হিউক ওর কোলেই শুয়ে পড়ে আর বলে,
আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও না। ইউনহি তো মানা করে দেয়, কিন্তু ও মিনহোকে জাগিয়ে তোলার ভয় দেখায়। তাই বাধ্য হয়ে ইউনহি ওকে গান বলে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এখান থেকে হিউক ওকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে ওরা হিউককে বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এমন সময় সেখানে আন্টি এসে বলে, তোমরা সবাই চলে আসো, রামেন রান্না হয়ে গেছে। মিনকি বলে, আমরা কালও সারাদিন রামেন খেয়েছি, আজও এটাই। এতে আন্টি বলে, তাহলে কি আমি অন্য কিছু রান্না করে দিব? আন্টির কথা শুনে ভেতর থেকে আঙ্কেল বেরিয়ে এসে বলে, আরে কে অন্য খাবার খাবে? আমি তো রামেনই খাবো। তার কথায় সহমত হয়ে হোঙ্গো বলে, হ্যাঁ হ্যাঁ রামেনই খাবো, অন্য কিছু লাগবে না আমাদের। ওরা চারজন তো বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। আসলে আন্টি শুধু রামেনই রান্না করতে পারে, তার হাতে রান্না ভয়াবহ জঘন্য, তাই কেউ তাকে অন্য কিছু রান্না করতে দেয় না। এদিকে ইউনহি গ্রামের সবাইকে কম্পিটিশনের ব্যাপারে সিরিয়াস হতে বলছিল, কিন্তু তার কথায় কেউই গুরুত্ব দিচ্ছিল না। মিনকি দূর থেকে এসব দেখছিল, আর এর জন্য ওর বেশ খারাপ লাগছিল। কিছু সময় পর ওরা চারজন খেতে কাজ করতে চলে আসে, কিন্তু মিনকির কাজে মন বসছিল না, তাই ও কোথাও একটা চলে যায়। কিজুন আর হিউকেরও খিদে পায়, তাই তারাও চলে যায়। হানচল একাই ছিল, তাই ও নিজের ডগিকে বুকে নিয়ে বসেছিল। তখন ডগিটা ওর বুকের নিপলে চাটাচাটি করছিল। হানচল ইমোশনাল হয়ে ভাবতে থাকে, কুকুরটার হয়তো নিজের মায়ের কথা মনে পড়ে গেছে, তাই ও কুকুরটিকে বলে, সমস্যা নেই, আমি তোকে আরেকবার চাটতে দিচ্ছি। তখন সুয়েন আর সান্দুক এসে পড়ে। সান্দুক বলতে থাকে, এগুলো কি করছো তুমি? হানচল ওদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই ডগি ওর ওখানে কামড় দিয়ে দেয়, যার জন্য রক্ত পড়ছিল। সান্দুক জলদি ওকে ড্রেসিং করতে বলে। কিছুক্ষণ পর সবাই একসাথে ছিল। সান্দুক সবাইকে বলছিল কিভাবে কুকুরটা ওর নিপলে কামড় দিয়েছিল। পেছন থেকে হিউক জিজ্ঞেস করে, এসব কি সুয়েনের সামনেই হয়েছে? হানচল বেচারা এক বুক হতাশা নিয়ে হ্যাঁ জানায়। মিনকি গ্রামের সবাইকে একত্রিত করে নিয়ে আসে। এরপর তারা সবাই অনেক ভালো করে প্র্যাকটিস করে। সবশেষে রাতে গ্রামবাসীরা একসাথে ডিনার করছিল। মিনকি সবাইকে উৎসাহিত করতে বলে, আশা করা যায় এভাবেই পরিশ্রম করতে থাকলে ওই সান্দুকরি গ্রাম আমাদের কিছুতেই হারাতে পারবে না। মাঙ্গু বলে, হ্যাঁ একদম, এই প্রথম তুমি মনের মতো একটা কথা বললে। সবাই তো বেশ খুশি ছিল, কিন্তু হানচল এখনো তার ক্রাশের সামনে বাস খাওয়ার বিষয়গুলো নিয়ে ডিপ্রেশনে ছিল। ওরা খাবার খাচ্ছিল, তখনই সেখানে সাংইয়ং চলে আসে। ও সবাইকে জিজ্ঞেস করে, তোমরা ব্যান্ডে কাজ করো তাই না? হানচল বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? ও বলে, আমি সাংইউ, কোরিয়ার ফিউচার কে-পপ আইডল। এটা শুনে ওরা সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। হিউক বলে, আইডল হতে হলে তোমাকে আগে প্লাস্টিক সার্জারি করাতে হবে। ও বলে, হ্যাঁ জানি জানি। মিনকি বলে, আচ্ছা তোমার চুলগুলো এমন করে কে কেটেছে? অদ্ভুত দেখা যাচ্ছে। ও জানায়, আমার বাবা। কিজুন বলে, আহারে, একটা বাবা তার মেয়ের সাথে এমন কিভাবে করতে পারে? আচ্ছা কে তোমার বাবা? তখনই সেখানে ওর বাবা ইক্কি চলে আসে। ওরা চারজন জানতে পারে ইক্কি ওর বাবা। রাতে ইউনহি গরুকে খাবার দেওয়ার জন্য বের হয়। তখন ও পিয়ানোর শব্দ শুনতে পায়। কিছু দূর এগিয়ে দেখে হিউক পিয়ানো বাজাচ্ছে। ইউনহি বলে, তুমি তো খুব সুন্দর পিয়ানো বাজাতে পারো। হিউক ওকে ধন্যবাদ জানিয়ে বলে, এটা আমাকে আমার গার্লফ্রেন্ড শিখিয়েছিল। তুমি দেখতে অবিকল তার মতো, তোমাকে দেখলেই আমার ওর কথা মনে পড়ে যায়, আর এ কারণেই বারবার তোমার প্রেমে পড়ে যাচ্ছি গো। এমন কথা শুনে ইউনহি অনেকটা ইমোশনাল হয়ে যায়। তখন হিউক জোরে হেসে বলে, তুমি সত্যি ভাবছো? আরে আমি তো মজা করছিলাম। যাই হোক, পরদিন স্পোর্টস কম্পিটিশন শুরু হয়, যেখানে আমাদের 4টা হিরো আর গ্রামবাসীরা উপস্থিত ছিল। সেখানে দুজন চিয়ার গার্লও ছিল, যারা নেচে নেচে সবাইকে উৎসাহ দিচ্ছিল। মিনকি সহ বাকি 3 জন মেয়েগুলোকে দেখছিল, আর তাদের শারীরিক গঠন নিয়েও কমেন্ট করছিল। মেয়ে দুটির মধ্যে একজন ছিল বিদেশি। কিজুন তাদের বলে, এই মেয়েটা বেশি জোস। তখন সেখানে মাঙ্গু এসে বলে, ঠিক বলেছো, ওটা বেশি জোস। এতে ওরা 4 জন মাঙ্গুর দিকে তাকায়, আর মাঙ্গু তাদের দিকে তাকায়। তবে হঠাৎ মাঙ্গু রেগে কিজুনের কলার চেপে ধরে, কারণ ওই বিদেশি মেয়েটি আর কেউ না বরং মাঙ্গুরই স্ত্রী। এমন সময় মাঙ্গুর ছেলে তাকে নিয়ে যায়। এটা দেখে মিনকি বলছিল, এই শালা মাঙ্গু তো হেব্বি লাকি। হিউক সহমত প্রকাশ করে বলে,
ঠিক মাঙ্গু একটা বুইরা অথচ বউ পেয়েছে হুড়পড়ি। কিছুক্ষণ পর গেম শুরু হয়ে যায় আর প্রথম 3টা গেমে আমাদের হান্দোকরি গ্রাম জিতে যায়। 3টা গেমের পর ওদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়। তখন আন্টি সবাইকে নিজের বানানো কিমবাব খেতে দেয়। গ্রামের সবাই তো আতঙ্কে পড়ে যায়, কিন্তু আমাদের ভোলা ভালা 4 জন না জেনে খাবারটা খেতে নেয়। তখনই ওরা চমকে যায়, কারণ চালের ভিতর জীবিত অক্টোপাস ছিল। লাঞ্চের পর আরেক দফা গেম শুরু হয়, কিন্তু এবার সবগুলো গেম সান্দুকরি গ্রাম জিতে যায়। এরপর ট্যালেন্ট শো শুরু হয় আর মিনহো সেখানে গান বলছিল। গানটা পুরনো ছিল, তবে সবার বেশ ভালোই লাগছিল। তবে হঠাৎ ও থেমে যায়। মিনকি বলে ওঠে, আসল খেলা তো এখনো বাকি আছে। ইয়নহি তো ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে এই মিনকি তার ছেলেকে কি এমন শিখিয়েছে কে জানে। তখনই মিনহো গ্যাংনাম স্টাইল গানে পারফর্ম করতে থাকে। এটা দেখে ইয়ক তো লজ্জায় চোখই বন্ধ করে ফেলে। সবাই ভাবে প্রাইজ বোধ হয় মিনহোই জিতবে, কিন্তু একটা বুড়ো লোক 1 থেকে 10-এর ঘরের নামতা শুনিয়ে জিতে যায়। মিনকি বলে এটা তো বেইমানি হলো। ইয়ক তাকে বোঝায়, আরে ভাই, বুড়োর বয়স কমপক্ষে 100, সে এই বয়সে এমন কিছু করতে পেরেছে, জিতে যাওয়া স্বাভাবিক। এরপরে একটা লাস্ট গেম হয় যেখানে আমাদের হান্দোকরিরা জিতে যায়, কিন্তু সান্দোকরি গ্রাম সেটা মেনে নিতে চায় না। তখন ভিডিও চেক করে দেখা যায় হানচলের বুকের নিপল সবার আগে রশি টাচ করেছিল, অর্থাৎ তারাই উইনার। মিনকি বলে ওঠে, হানচল তোর বড় বুকের কারণে আমরা জিতে গেছি, ইয়াহু। হানচল লজ্জায় পড়ে যায়, তবে খেয়াল করে সুইয়েন তার জন্য তালি বাজাচ্ছে। কিছুক্ষণ পর ইয়নহি খুশি মনে প্রাইজ নিতে যায়, কিন্তু সেখানে ঘটে আরেক ঝামেলা। সান্দুকরি গ্রামের লিডার এসে বলে, ওই 4 ছেলে তোমাদের গ্রামের না। এটা বলে ওরা কাপ ছিনিয়ে নেয়। কেউ কিছু বলতেও পারে না, কারণ বিষয়টা সত্যি ছিল। পরের দিন ওরা 4 জন ইয়নহির কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু ইয়নহি বলে, চিন্তা করো না, গ্রামবাসীরা আবারও আমাকে ভোট দিয়ে গ্রাম প্রধান বানিয়েছে, আর তোমাদেরও গ্রামে থাকার অনুমতি দিয়েছে, কারণ তোমরা অনেক পরিশ্রম করেছো আমাদের জন্য। এরপর ওরা সবাই খুশি মনে ফার্মিং এর জন্য চলে যায়, কিন্তু যাওয়ার পথে ইলি আবারও ওদের সামনে আসে। এবার ইলি কিজুনের জন্য পাহাড়ের মধু নিয়ে আসে, যা খুব দুর্লভ ও মজাদার। কিন্তু কিজুন খুশি না হয়ে উল্টো রেগে বলে, দেখো, আমি এমনি তোমার সাহায্য করেছিলাম, বারবার আমাকে খুশি করতে হবে না। আমি তোমার এসবে রীতিমতো বিরক্ত হয়ে গেছি। আজ থেকে আমরা অপরিচিত, তুমি আর আমার সামনে আসবে না। এরপর ওরা চাষ করার জন্য চলে যায়, কিন্তু ওদের চাষের নিয়ম জানা ছিল না, তাই ইয়নহির কাছে পরামর্শ নিতে যায়। তবে ইয়নহি জানায় সেও এই বিষয়ে কিছুই জানে না, কিন্তু মাঙ্গু এসব বিষয়ে দক্ষ, তোমরা ওনার কাছে যেতে পারো। দেরি না করে ওরা মাঙ্গুর কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু মাঙ্গু সোজাসুজি জানায়, আমার হাতে এখন একদম সময় নেই, তাই সাহায্য করতে পারবো না। হানচল হাত জোর করে বলে, প্লিজ আমাদের সাহায্য করুন, আপনি যা বলবেন আমরা তাই করব। মাঙ্গু বলে, যা বলবো তাই করবে? ওরা হ্যাঁ জানায়। তখন মাঙ্গু ওদের গরুর গোবর পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। অসহায় হয়ে ওরা নাক মুখ আটকে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর ইজি সবাইকে তরমুজ খাওয়ার জন্য ডাকতে আসে। এই সুযোগে ওরা 3 জন ইজির সাথে চলে যায়। শুধু কিজুন রয়ে যায়, কারণ ও ছাদের উপর কাজ করছিল। কাজ শেষে ও পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর আন্ডারওয়্যার একটা পাইপের সাথে আটকে যায়, আর ও হাওয়াতে ঝুলতে থাকে। ও চিৎকার করে সাহায্য চাইছিল, আর সেই সময় ও রাস্তা দিয়ে ইলি যাচ্ছিল। কিজুন ইলির কাছে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু ইলি বলে, তুমি না বলেছিলে আমাকে দূরে থাকতে, তো এখন আমার সাহায্য কেন প্রয়োজন? উত্তরে কিজুন বলে, আরে এখন তো পরিস্থিতি সিরিয়াস, প্লিজ সাহায্য করো। এরপর ইলিওকে নিচে নামতে সাহায্য করে, তবে অ্যাক্সিডেন্টলি ওরা একে অপরের উপরে পড়ে যায়, আর সেই সময় ওখানে ওরা 3 জন সহ মিসেস কিম চলে আসে। কিজুন ওদের বোঝাতে থাকে, তোমরা যা ভাবছো এমন কিছুই নয়, আমি ঝুলেছিলাম, ও শুধু সাহায্য করতে এসে এমন হয়ে গেছে। মিসেস কিম দুষ্ট হেসে বলে, থাক, আমাদের আর বোঝাতে হবে না, আমাদের যা বোঝার বুঝে নিয়েছি। এরপর ওরা বাড়িতে বসেছিল, তখন আঙ্কেল আন্টিও চলে আসে। আন্টি কিজুনকে বলে, শুনলাম তুমি নাকি ইলেকে ডেট করছো, কংগ্রাচুলেশন। কিজুন অবাক হয়ে জিজ্ঞেস করে, না তো, এটাকে বললো? তখন ইউনহি জানায়, মিসেস কিম থেকে জানতে পারলাম, উনি তো পুরো গ্রামে মাইক মেরে এসব বলছে। তখন আবার হঙ্গ এসে বলে, মিসেস কিম বলল ইলি নাকি তোমার বাচ্চার মা হতে চলেছে। এসব কথা শুনে কিজুন রেগে গিয়ে বলে, ওই বুড়িকে আমি ছাড়বো না। অন্যদিকে সাংইউ নকল চুল লাগিয়ে নিজেকে সুন্দরভাবে
সাজিয়ে ও লাইভ স্ট্রিমিং করছিল আর অনলাইনে ওর নাম ছিল মালডিয়া, যাতে ওর আসল পরিচয় কেউ জানতে না পারে। তবে আচমকা ওর বাবা ইক্কি এসে ওর চুল খুলে ফেলে। এতে সাংইউ হতভম্ব হয়ে যায় আর কান্না করতে থাকে, কারণ সবাই ওর আসল চেহারা দেখে ফেলেছে। ও দৌড়ে বাইরে চলে আসে আর ভাবতে থাকে আমি ভবিষ্যতে বড় আইডল হয়ে গেলে লোকেরা আমার এই লুক নিয়ে ট্রোল করবে, মিমস বানাবে, এসব ভেবে ও কান্না করছিল। ওর পাশেই হিউক বসেছিল। সবকিছু শোনার পর হিউক ওকে মোটিভেট করার জন্য সুন্দর কিছু কথা বলে। এতে সাংইউ নিজের কনফিডেন্স ফিরে পায়। একই সাথে হিউককেও পছন্দ করতে শুরু করে। এরপর হিউক ইউনহির কাছে যায়। ইউনহি মিনহোর ব্যাগ শিলাতে শিলাতে বারান্দায় শুয়ে পড়েছিল। হিউক ব্যাগটা সেলাই করে থাকে সারা রাত এখানে থাকলে ইউনহির ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওই ইউনহিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কোলে তুলে নেয়। কিন্তু ওর ওজন এত বেশি ছিল হিউক সামলাতে না পেরে ফেলে দেয়। ইউনহি ব্যথা পেয়ে বলতে থাকে এই তুমি কি করছিলে? হিউক জানায় তোমার ঠান্ডা লেগে যেত, তাই ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কে জানতো তুমি 70 কেজির দামড়া বেটি। ইউনহি ওকে বকাবকি করে চলে যায় আর হিউক বেচারা তো লজ্জায় শেষ। যাই হোক, পরের দিন ওরা সবাই মাঙ্গুর কাজ করছিল। তখন মিসেস কিম ওদের জন্য খাবার নিয়ে আসে। কিজুন মিসেস কিমকে অনুরোধ করে জানায় প্লিজ মিসেস কিম আপনি আমাকে নিয়ে আর গুজব ছড়াবেন না, আমার মান সম্মান একদম শেষ। মিসেস কিম সরাসরি বলে দেয় আরে আমি তো কাউকে কিছু বলিনি। কিজুন বলে মিথ্যা বলবেন না প্লিজ, সবাই জানে আপনি এগুলো ছড়িয়েছেন। মিসেস কিম মনে মনে বলতে থাকে ওই শালাদের বলেছিলাম কাউকে কিছু না বলতে। কিজুন ওনাকে বোঝানোর চেষ্টা করে আমি কেন ওই মেয়ের সাথে ডেট করব, ওই মেয়ে তো একটা ইল্লিগাল এলিয়েন, আমার সাথে ওই মেয়ের কোনো দিক দিয়ে যায় না, এসব মেয়েদের থেকে আমি অনেক দূরেই থাকি। এদিকে এই রাস্তা দিয়েই ইলি যাচ্ছিল, ও কিজুনের বলা সবকিছু শুনে ফেলে আর সেখান থেকে চলে যায়। সবাই কিজুনকে বকাবকি করে ইলিকে এভাবে ছোট করার জন্য। কিজুন ভুল বুঝতে পেরে ইলির সাথে দেখা করে ক্ষমা চায়। ইলি বলে আমার ভালো মন্দ দিয়ে তোমার কি, তুমি তো সত্যি বলেছো আমি একজন পরিচয়হীন ইল্লিগাল এলিয়েন। কিজুন ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইলি ওর কথায় গুরুত্ব না দিয়ে সাপ খোঁজার কাজে লেগে পড়ে। কিজুন ওকে বোঝানোর চেষ্টা করছিল আর এমন সময়ই ইলি সাপ পেয়ে যায়, যেটা কিজুনের গলায় গিয়ে পড়ে আর ওর ঠোঁটের মধ্যে কামড় দিয়ে দেয়। উপায় না পেয়ে এমন সময় ইলি ওর ঠোঁট থেকে বিষ বের করার চেষ্টা করছিল। দূর থেকে মিসেস কিম এগুলো দেখে ভাবতে থাকে ওরা একে অপরকে কিস করছে। এরপর মিসেস কিম দৌড়ে সবাইকে এগুলো বলতে যাচ্ছিল। পরদিন গ্রামবাসীর একটা মিটিং বসানো হয়। ইউনহি জানায় সান্দুকের জন্য মেয়ে দেখা হয়েছে, তাই আজকে এই মিটিং বসানো হয়েছে। সান্দুক তো বিয়েই করতে চাচ্ছিল না, কিন্তু মেয়ের ছবি দেখে ওর ভালো লাগায় ও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ওরা সবাই মিলে সান্দুককে ডেট করার জন্য ট্রেনিং দিচ্ছিল, কিন্তু সান্দুক বেচারা এগুলোর কিছু বুঝতে না পেরে পাছা চুলকাতে শুরু করে। ওরা সবাই বোঝায় তুমি ডেট করতে যাচ্ছ, মেয়েদের সামনে এমন কাজ করলে সারা জীবন তোমাকে পাছা চুলকিয়ে থাকতে হবে। পরদিন সকালে সবাই সান্দুককে নিয়ে ডেটে যাচ্ছিল। এখানে গ্রামের ওই গ্র্যান্ডফাদার মিনকিদের কাঠবাদাম খেতে দেয়। মাগনা জিনিস পাইয়া ওরা আগের মতোই ঝাঁপাইয়া পড়ে। ওরা বলছিল দাদা এই বয়সেও আপনি বাদাম খেতে পারেন? তখন উনি বলে আরে আমি শুধু চকলেট খাই আর চকলেটের বাদাম চুষে চুষে জমিয়ে রাখি, যেগুলো এখন তোমরা খাচ্ছ। এসব শুনে ওদের অবস্থা তো খারাপ হয়ে যায়। এদিকে সান্দুক ডেটে যাচ্ছিল। রাস্তায় ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে ওর দেখা হয়। মেয়েটির নাম মিয়াং। সান্দুক তাকে জিজ্ঞেস করে তুমি কি গ্রামে থাকতে এসেছো আর তোমার হাজবেন্ড কোথায়? মিয়াং জানায় হ্যাঁ আমরা গ্রামেই থাকবো আর অনেক আগেই আমার ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু তোমার খবর কি? সান্দুক কিছু বলার আগেই ওর মা চলে আসে। ওর মা মিয়াংকে দেখে বলে আরে তুই তো সেই ডাইনি মেয়ে যার জন্য আমার ছেলেটা আজও দেবদাস হয়ে রয়েছে। মিয়াং এটা জেনে অবাক হয়, এখনো সান্দুক বিয়ে করেনি। এরপর মিনকি সবাইকে নিয়ে কাজ করছিল। মিসেস কিম ওদের সান্দুকের লাভ স্টোরি বলে। যখন সান্দুক আর মিয়াং একে অপরকে পছন্দ করত, তখন মিয়াং কলেজে পড়তে চেয়েছিল, কিন্তু ওর কাছে এত টাকা ছিল না। সান্দুক নিজের টাকায় মিয়াংকে শহরে পাঠায় পড়াশোনার জন্য, কিন্তু একদিনও জানতে পারে মিয়াং অন্য ছেলের সাথে সম্পর্ক করে, আর তখন থেকেই ও ভালোবাসায় বিশ্বাসী না। এগুলো শুনে ওরা বলে ও এর জন্য তো সান্দুক ভাই যেখানে সেখানে মদ খেয়ে দেবদাস হয়ে পড়ে থাকে। মিসেস কিম জানায় আরে না, ও তো স্কুল পড়াকালীন থেকেই মদ খেয়ে মাতাল। রাত হলে ওরা বাড়িতে চলে আসে। ইউনহি
ইউনহি পায়ে ব্যথা পেয়েছিল আর কাল ওকে সবজি বেচার জন্য শহরেও যেতে হবে। মিনকি জানায় সমস্যা নেই, আমি তোমার সাথে যাব। এরপর ওরা খাবার খেতে বসে। আন্টি জানায় আজ আমি তোমাদের জন্য অনেক মজা করে খাবার বানিয়েছি। এরপর ওরা যখন খাবার মুখে নেয় এক একটার অবস্থা নাজেহাল হয়ে যায়। আন্টি হতাশ হয়ে বলতে থাকে এত খারাপ হয়েছে আমার বানানো খাবার। আন্টি আঙ্কেলকে বলে এর জন্যই তো তোমরা আমাকে প্রতিদিন রামেনি বানাতে বলো, কারণ আমার বানানো খাবার এত খারাপ হয়। এই বলে উনি কান্না করতে করতে চলে যায়। পরদিন ইউনহি, মিনকি আর হিউক শহরে যাচ্ছিল। মাঝ রাস্তায় হিউক জানায় আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। এই বলে ও চলে যায়। এদিকে কিজুন আর হানচল কাজ করছিল। হানচল সুইয়েনের সাথে দেখা করবে বলে চলে যায়। কিজুন বলে আমি কেন একা একা কাজ করব, আমিও চলে যাই। এমন সময় ইলি কিজুনের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু কিজুন খাবার নিতে চাচ্ছিল না। তখন ওর পেছনে পড়ে থাকা ভরা বস্তা পড়ে যায়। ইলি ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই এখানে আটকে পড়ে। এদিকে হানচল ফুল নিয়ে সুইয়েনকে প্রপোজ করে দিয়েছিল। সুইয়েন ওকে সোজা রিজেক্ট করে দিয়ে জানায় তোমাকে আমার একদম পছন্দ না। হানচল বলে কেন কেন? পটি আর ওই ডগির বিষয়ের জন্য। সুইয়েন বলে এগুলোর জন্য না, আমি তোমাকে এমনি পছন্দ করি না। এই বলে ও চলে যায়। বেচারা হানচল রিজেক্ট হয়ে বোকার মতো দাঁড়িয়েছিল। এরপর আমরা দেখতে পাই সান্দুক নিজের ডেট পার্টনারকে মিয়াং এর কাছে নিয়ে আসে যাতে ওকে জেলাস ফিল করাতে পারে। তবে সান্দুক ওই মেয়ের সাথে সময় কাটিয়ে বুঝতে পারে সে মোটেও ভালো মেয়ে না। এই মেয়ে মদ সিগারেট সব খায়, আবার ডিস্কোতেও যায়। সান্দুক এক আকাশ কষ্ট নিয়ে বলতে থাকে আমার কপালে কি ভালো কোনো মেয়ে নাই? যারা আছে সবাই কি ধোকাবাজ। এদিকে ইউক গার্লফ্রেন্ড নয় বরং ওর মায়ের মেমোরিয়ালে এসেছিল। আজ ওর মায়ের জন্মদিন ছিল। ও বসে বসে ওর মায়ের ছবির দিকে তাকিয়ে বলছিল মা তোমার মতো একজন মেয়ে আছে যার নাম ইয়নহি, ও একদম তোমার মতো, এমনকি ওর হাসিও তোমার মতো। আমি যখনই ওকে দেখি তখনই তোমার কথা মনে পড়ে যায়। এদিকে হানচল বেচারা হাল না ছেড়ে আবার সুইয়েনের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি আমার কি পছন্দ করো না, আমার চেহারা, আমার বডি নাকি আমার পুরুষত্ব? সুইয়েন বলে তুমি পুরোটাই আমার পছন্দ না। বেচারা আবার গুরুতরভাবে রিজেক্ট হয়। এদিকে ইয়নহি আর মিনকি বাড়ি ফিরছিল। ইয়নহি সবজি বেচে অনেকগুলো টাকা পেয়েছিল যা সে ব্যাগের মধ্যে রাখছিল। মিনকি ওই ব্যাগটি দেখে বলে তুমি এমন ব্যাগ কেন ইউজ করো? এই ব্যাগ থেকে খুব সহজেই টাকা চুরি হয়ে যেতে পারে। ইয়নহি জানায় এই ব্যাগই সব থেকে সুরক্ষিত, কিছু হবে না। মিনকি বলে একদম না, যে কোনো চোর মোটরসাইকেল থেকে টান দিলেই তোমার ব্যাগ নিয়ে নিতে পারে। আর তখনই এক চোর মোটরসাইকেল থেকে ওর ব্যাগ নিয়ে চলে যায়। ইয়নহি অবাক হয়ে যায় আর ওই চোরদের ধরতে যাচ্ছিল, কিন্তু মিনকি ওকে বোঝায় এই অবস্থায় তুমি কিছু করতে পারবে না। এদিকে রাত হলে সুইয়েন আজও খোদাই করছিল। হানচল ওকে দেখে জিজ্ঞেস করে তুমি আবার এখানে কি করছো? এমন মুহূর্তে সুইয়েন ভয়ে কিছু বলতে পারছিল না। তখন হানচল বলে আমি জেনে গেছি তুমি কি খুঁজছো। সুইয়েন তো ভয়ে ভাবতে থাকে তার ভান্ডা ফেটে গেল না তো, কিন্তু হানচল বলে ওঠে তুমি এখানে মিষ্টি আলু তুলতে এসেছো তাই না? সুইয়েন শান্তির নিঃশ্বাস ফেলে হ্যাঁ জানায়। এদিকে ওরা তিনজন বাড়ি ফিরছিল। ইয়নহি ঘুমিয়ে পড়েছিল। তখন হিউক ওকে একটা হেয়ার পিন পরিয়ে দেয়। তবে ইয়নহি হঠাৎ করে জেগে উঠে বলে আমাকে জলদি টয়লেটে যেতে হবে, তাড়াতাড়ি করো। মিনকি একটা বড় বিল্ডিং এর সামনে গাড়ি থামায়। ইয়নহি বলছিল তাড়াতাড়ি চলো, না হলে এখানেই কিন্তু সব বের হয়ে যাবে। মিনকি ওকে কাঁধে নিয়ে বিল্ডিং এ গিয়ে ইউনার মুখোমুখি হয় আর ইয়নহিকে ফেলে দেয়। ও ইউনাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ও জানায় আমি এখানেই থাকি। ইয়নহি জলদি করে টয়লেটে যায় আর ওরা তিনজন গল্প করছিল। ইউনা জানতে চায় মেয়েটাকে। হিউক জানায় আমরা বাঁধাকপি চাষের জন্য এক গ্রামে গিয়েছিলাম, সে ওই গ্রামের মেম্বার। আর শুধু তাই না, মেয়েটি মিনকির প্রথম ভালোবাসা। মিনকি হতভম্ব হয়ে উত্তর দেয় ও আমার আগের ভালোবাসা ছিল, কিন্তু এখন নেই। ইয়নহি অপর পাশ থেকে সবকিছু শুনছিল। এসেই ও মিনকিকে কথা শোনাতে শুরু করে। মিনকি ওকে বাইরে নিয়ে আসে। ভেতরে ইউনা আর ইউক কথা বলছিল। এখানে একটা টুইস্ট রিভিল হয়। ইউক বলে মনে হচ্ছে সিইও তোমাকে অনেক সুন্দরভাবে ট্রিট করছে। ইউনা ওকে চুপ থাকতে বলে আর কাউকে কিছু বলতে মানা করে। যাই হোক, এদিকে কিজুন আর ইলি এখনো ওই বস্তার নিচে চাপা পড়েছিল। ওরা চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে ওরা তিনজন বাড়ি ফিরবে তখন মিনকি খেয়াল করে
ইউনা খুব চিন্তিত, তাই ও থেকে যায় আর ওদের দুজনকে চলে যেতে বলে। ইউনহি ড্রাইভিং করতে পারছিল না কারণ ওর পায়ে ব্যথা, আর হিউগ ভালোভাবে ড্রাইভিং করতে পারতো না। কিন্তু ও এত স্লো গাড়ি চালাচ্ছিল, পিছনে গাড়ির লাইন লেগে গিয়েছিল। পিছন থেকে লোকজন ওদের গালি দিচ্ছিল। ইউনহি ওকে স্পিড বাড়াতে বলছিল। এরপর হিউগ জোরে চালায়, তবে কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসে। ইউনহি ওকে বকাবকি করছিল, এত বড় দামড়া হয়েও তুমি কি ড্রাইভিং করতে পারো না? এখন আমরা কি করব? কিভাবে বাড়ি ফিরবো? হিউগ বলে, একটা বুদ্ধি পেয়েছি। এরপর দেখা যায় ওরা এক ড্রাইভারকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে দেখা যায় হানচোল আর হিউগ বাইরে বসেছিল। হিউগ জিজ্ঞেস করে কিজুন কোথায়? ওকে কাল থেকে দেখা যাচ্ছে না। হানচোল জানায় আমিও ওকে দেখিনি। এরপর ওরা তিনজন ফার্মে কাজ করতে যাচ্ছিল। মিসেস কিম এসে ওদের জিজ্ঞেস করে তোমরা কি ইলিকে দেখেছো? ওকে পাওয়া যাচ্ছে না কাল থেকে। হানচোল বলে কিজুনকেও পাওয়া যাচ্ছে না। তখনই মিনকি বলে দেখ ওখানে কি। কিজুন আর ইলি চাপা পড়ে আছে। কিজুন উঠে মিসেস কিমকে বলে দেখুন আপনি উল্টাপাল্টা কিছু ভাববেন না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল যার জন্য আমরা এখানে চাপা পড়েছি। কিন্তু মিসেস কিম বলছিল এটা হচ্ছে যুবক বয়সের গরম উত্তেজনা। এই বলে উনি জোরে জোরে হেসে সবাইকে এগুলো বলতে যাচ্ছিল। কিজুন বলে কেউ আন্টিকে আটকাও, আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিবে উনি। তখন হানচোল ওকে থাপ্পড় দিয়ে বলে আরে থাম, আর বাহানা করিস না। এবার তো তুই হাতে নাতে ধরা খেয়েছিস, তবুও মানা করছিস? এটা কিভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে? হিউগ বলে একদম ঠিক, আর কোনো বাহানা হবে না, আমরা বুঝে গেছি সব। এদিকে মিয়াং রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সান্দুক রাস্তার পাশে হিসু করছিল। দূর থেকে মিয়াং ওকে দেখেই দৌড়ে ওর কাছে চলে আসছিল। সান্দুক ওর থেকে দূরে যাচ্ছিল, তখন মাটিতে পড়ে থাকা হিসু দেখে মিয়াং বুঝতে পারে সান্দুক কেন ওর থেকে পালাচ্ছিল। যাই হোক কিছুক্ষণ পর ওরা দুজন পুরনো দিনের কথাগুলো বলছিল, যেমন একদিন তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য কচুপাতা নিয়ে বসেছিল, যেটা তাদের জীবনের স্মরণীয় একটা মুহূর্ত ছিল। কথায় কথায় সান্দুক ওর সাথে ঝগড়া করতে থাকে, ওর সাথে বেইমানি করার জন্য। এমন সময় সান্দুকের মা আর আঙ্কেল এই রাস্তা দিয়ে আসতে যাচ্ছিল। মিয়াংকে দেখলে ওর মা রেগে যাবে, তাই ওরা রাস্তার পাশে লুকিয়েছিল। তখন আঙ্কেলের হিসু এসেছিল, আঙ্কেল না দেখে ওদের উপরই হিসু করে দেয়। ওরাও কচুপাতা দিয়ে পুরনো মুহূর্তটা উপভোগ করছিল, তবে এটা বৃষ্টি স্নাত মুহূর্ত নয়, মূত্র স্নাত মুহূর্ত ছিল। যাই হোক রাতের বেলা ইউনহি গরুকে খাবার দিচ্ছিল, তখন সেখানে হিউক এসে লক্ষ্য করে ইউনহি ওর দেয়া হেয়ার ক্লিপ এখনো পড়ে আছে, যার জন্য ও মুচকি মুচকি হাসছিল আর বলছিল এই হেয়ার ক্লিপ যে তোমাকে এটা দিয়েছে সে নিশ্চয়ই অনেক সুন্দর মনের মানুষ। ও বলে এটা তো তুমিই দিয়েছো মনে হচ্ছে, কিন্তু কেন দিয়েছো? ইউক ওর কাছে এসে বলে তুমি কি সত্যি জানো না কেন দিয়েছি? ও বলে না তো, কেন দিয়েছো? হিউক বলে আমি তোমার হাজবেন্ড হতে চাই তাই দিয়েছি। ইউনহি রেগে গিয়ে বলে থামো, না হলে তোমার মাথা ফাটিয়ে দিব। পরদিন সকালে মাঙ্গুর ফার্ম কেউ নষ্ট করে ফেলেছিল। ইক্কিদের আপেল কেউ চুরি করে নিয়েছিল। রাত হলে ওরা সবাই পাহারা দিচ্ছিল যাতে কিছু চুরি না হয়। এদিকে হানচোল পাহারা দিতে গিয়ে আবার সুইয়েনকে খোদাই করতে দেখতে পায়। এমন সময় মাঙ্গু আর মিসেস কিম ওদের কাছে আসছিল। হানচোল সুইয়েনকে বাঁচানোর জন্য ক্ষেতের ভিতর শুয়ে পড়ে, কিন্তু এমন সময় ওর ফোনে রিংটোন বেজে ওঠে। মাঙ্গু বলছিল কে ওখানে? হানচোল নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজেকে চোর বলে ওদের কাছে উৎসর্গ করে দেয়। এদিকে ইউনহি আর মিনকি স্কুলের প্লেগ্রাউন্ডে এসে বসেছিল। ইউনহির মন খারাপ ছিল। মিনকি ওর খারাপ লাগার বিষয়টা জানার চেষ্টা করে, কিন্তু ইউনহি কিছুই বলে না। মিনকি বলে আচ্ছা সমস্যা নেই, কিছু বলা লাগবে না, তবে অতিরিক্ত চিন্তিত হতে হতে তুমি না বুড়ি হয়ে যাচ্ছ। এই কথা শুনে ইউনহি ওকে মারতে যায়। মিনকি বাঁচার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে যায়, এর কারণে ওর কোমরে অনেক ব্যথা পায়। ইউনহি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক এরপর তারা বাইক করে বাড়ি ফিরছিল, তবে এমন সময় ঘটে এক বিপত্তি। ওদের সামনে কিছু ডাকাত ছিল। ডাকাতগুলো মিনকির মাথায় আঘাত করে। আর আজকের পর্বটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের পর্বটা কমেন্ট করে জানাবেন। পরের পর্বগুলো আরো মজার হতে চলেছে, তাই লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা দেখা হবে পরের পর্বে। বাই বাই এভরিওয়ান।